প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন, 4 দিনব্যাপী আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আপনাদের সঙ্গে আছি আমি মামুন আবদুল্লাহ এবং আমার সঙ্গে আছেন দুজন অতিথি। দুজনকে পরিচয় করে দিচ্ছি। শুরুতে আমার ডান পাশে আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, এবং আমার বাম পাশে আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দিনভর নির্বাচনের যে নানা ডামাডোল, সেই ডামাডোলের ফলাফল এই মুহূর্তে আসলে গণনা করা হচ্ছে এবং বেসরকারিভাবে বেশ কিছু ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 247টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে বেসরকারিভাবে। সেখানে বিএনপি 188টি এবং জামাত জোট যেটি 48টি আসনে তারা এখন পর্যন্ত বেসরকারিভাবে এগিয়ে আছেন। আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন। শুরুতেই যেতে চাই সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান, আপনার কাছে। ভাই, আজকে সারাদিন তো নির্বাচন আপনি ফলো করছিলেন এবং নির্বাচনে পাল্টা একটা অভিযোগ ছিল, সেটা অভিযোগ সত্ত্বেও আসলে এই নির্বাচনটা কতটুকু ফেয়ার হলো বলে মনে হচ্ছে আপনার কাছে? আমার দৃষ্টিতে মনে হচ্ছে এটা ফেয়ার হয়েছে। আমি তো নিজে ভোট দিয়েছি, ভোট কেন্দ্রে গেছি এবং ভোট আমি দিয়েছি ঢাকার বাইরে। সেখানে কয়েকটি কেন্দ্রে গেছি, ঢাকা এসে কয়েকটি কেন্দ্রে আমি দেখতে গেছি। ভোট আমার ধারণা করা ফেয়ার হয়েছে এবং শুধু এই ফেয়ার মানে আগে যে নির্বাচনগুলো হয়েছে আমরা দেখেছি যে কিছু বছর তো নির্বাচন ছিল না, নির্বাচনের নামে জাস্ট একটা প্রহসন ছিল, নির্বাচন খেলা ছিল। বাট এবারে প্রকৃত নির্বাচন হয়েছে, সব মত পথের মানুষ অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পেরেছে বলে আমি মনে করি। কারণ আপনি জানেন যে দীর্ঘদিন তো মানুষ ভোট দিতে পারেনি, এবার কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। সে কারণে এবং আইন শৃঙ্খলা অবস্থা খুব ভালো ছিল। বিডিআর, আর্মি, স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল, পুলিশ তো ছিলই। অনেক জায়গায় দেখেছি গোয়েন্দা সংস্থা গাড়ি লাগানো, স্টিকার লাগানো গাড়ি ঘুরতে দেখেছি। দিস দ্য ফার্স্ট টাইম। আমরা তো আগে নির্বাচনগুলো আমার পেশাগত কারণে বিভিন্ন সময় কাভার করেছি, বাট এবারে সবচেয়ে ভালো পরিবেশ আমার মনে হচ্ছে। নির্বাচন এখন পর্যন্ত যেটা ফলাফল আমাদের কাছে হাতে এসেছে, সেখানে কি আপনি প্রেডিকশন করছেন যে জামাতের এই যে একটা উত্থান, এখন পর্যন্ত জামাতের ইতিহাসে বলা চলে সবচেয়ে বেশি আসন পেয়েছে, কি কারণ বলে মনে করেন আপনি? না, উত্থান কতটুকু বলবো সেই প্রশ্ন আছে। আসলে একটি বড় দল তো নির্বাচনে আসতে পারেনি, সুতরাং ভোটের ইকুয়েশন নানাভাবে চেঞ্জ হয়েছে। ধরুন আবাহনী মোহামেডানের খেলার আবাহনী ফকিরাপুরের খেলা কিন্তু এক না, নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন। আওয়ামী লীগ পালিয়ে গেছে, ঠিক আছে, সত্য, বাট তাদের ভোটাররা তো দেশে আছে এবং আপনি ভোট কত কাস্ট হয়েছে এটি দেখলেই আমাদের কাছে স্পষ্ট হবে যে বিরাট সংখ্যক মানুষ এই নির্বাচনে ভোট দিতে যায়নি। কিন্তু যতটুকু আমরা ঠিক 12টার আগে পর্যন্ত যতটুকু জেনেছিলাম যে 32% ভোট ওই সময়ে বলা হয়েছিল, তারপরে কি এমন হলো যে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে সেটি আমরা এখন পর্যন্ত আসলে আপনি জানতে পেরেছেন কিনা? না, আমরা তো এটি বিস্ময়কর আমাদের কাছে। কারণ আপনি জানেন 4:30 ভোট শেষ হয়েছে গতকাল, তো অনেক সময় হয়ে গেছে। এর মধ্যে তো কত পার্সেন্ট কাস্ট হয়েছে এটি বের করা খুব কঠিন কিছু না, কিন্তু এখনো কিন্তু আমরা জানতে পারি না। এবং না হা ভোট না ভোটের ফলাফল, আমরা গণভোটের ফলাফল কিন্তু এখনো পাইনি। তো এটি আমি কি বলবো, পাইনি কেন, এটি আমার কাছে আপনার মতো আমার একটি বিরাট প্রশ্ন যে কেন এখনো এটি হচ্ছে না। বাট সংসদীয় আসনগুলোর রেজাল্ট কিন্তু ঘোষণা করা হচ্ছে, কিন্তু গড়টা এবং এই যে গণভোট এই রেজাল্ট কিন্তু এখন আশা করতে চাই খুব দ্রুত দিয়ে দেবে। কারণ আগে কিন্তু অনেকে প্রেডিক্ট করেছে নির্বাচন রেজাল্ট ঘোষণা করতে 2-3 দিন লাগবে, বাট সেরকম কিন্তু আমরা দেখছি না। আমরা আশা করতে চাই খুব দ্রুত রেজাল্ট ঘোষণা করা হবে। জি, আপনার কাছে আবারও আসবো। আমরা একটু যেতে চাই রেজাউল করিম রনি, আপনার কাছে। এমন একটা গুঞ্জন ছিল যে নির্বাচনই হবে না, নির্বাচন হয়ে গেল। জি, যারা এই গুঞ্জন করেছিলেন এবং আমাদেরকে নানাভাবে বিব্রত করেছে, অপমান করেছে, নির্বাচনের দাবি সম্ভবত যারা টেলিভিশনে আলোচনা করে অনেকেই করতে পারে, কিন্তু আমার ধারণা প্রথম সোচ্চার দাবি যারা তুলেছে তাদের একজন আমি একমাত্র সেটা বলছি না, কিন্তু সোচ্চারভাবে। এবং এইটার কারণে ঢাকার তাবৎ বুদ্ধিজীবীদের তোপের মুখে আমাকে পড়তে হয়েছে লম্বা সময় ধরে। এবং ভোটবিহীন ক্ষমতা একটি হাসিনার মডেল, সেটা যত ভালো মানুষকে দিয়ে আপনি আইনা করেন না কেন, মানে ভালো মানুষ ইন এ সেন্স
যে যত গ্রহণযোগ্য মানুষকে দিয়েই করেন না কেন। সো এই নির্বাচনের জন্য প্রথমে বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বাংলাদেশের মানুষ তাদের দীর্ঘদিনের যে সংগ্রাম, ভোটাধিকার বঞ্চিত থাকার সংগ্রাম এবং হাসিনার ইলেকশন বর্জন করার মধ্যে দিয়ে নিজেদের ভোটিং রাইট প্রিজার্ভ করার যে আপনার কৃতিত্ব তারা দেখিয়েছে, এবং সর্বশেষ তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোটার স্রোত, ভোট কেন্দ্রমুখী ছিল, ভোটারদের স্রোত ছিল বলবো আমি, সেটার কাছে সমস্ত ষড়যন্ত্র, সমস্ত আপনার কুমন্ত্রণা, কুকৌশল পরাজিত হয়েছে, বাংলাদেশ বিজয়ী হয়েছে। এখন এই বাংলাদেশ বিজয়ী হয়েছে, কোন দল দায়িত্ব পাবে সেই হিসাবটা আমরা পরে করি, এবং এখানে আরো অভিনন্দন সেটি জানাতে তো হবে। স্পষ্ট হয়েছে, স্পষ্ট মানে সেই আলাপটা পরেও করলে হবে। বাংলাদেশ আপাতত বিজয়ী হয়েছে। বেসরকারিভাবে আমরা মোটামুটি এটা সবচেয়ে বড় মানে নাগরিকদের জন্য স্বস্তির জায়গা, সেটা আগে বলছি। দলের হিসাব তো আসবে, পরেও আসা যায়, সেটা আরেকটা হলো অভিনন্দন জানাই। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটা নাজুক অবস্থায় ইলেকশনে যাত্রা শুরু হয়েছিল, একটা রক্তাক্ত অবস্থার মধ্যে দিয়ে, হাদির হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এবং বিএনপি নেতাদের গুপ্ত হত্যা হচ্ছিল, সেখান থেকে এই নির্বাচন আপাত সহিংসতা এড়ানো গেছে অনেকাংশেই, কিন্তু তারপরেও অনেকগুলো সহিংস ঘটনা ঘটেছে। এটাও ঘটতো না যদি না সোশ্যাল মিডিয়াতে আগের থেকে এরকম বিষোদ্গারের সংস্কৃতি তৈরি করা না হতো। সেটার কুপ্রভাব মাঠে তো কিছুটা পড়ে, সেটার জন্য হ্যাঁ রাজনৈতিক দল যারা এটা করেছে তাদের দায় নিতে হবে। বিশেষ করে এই নির্বাচন শুধু না, গণ অভ্যুত্থানের পরে থেকে সেনাবাহিনীর যে ভূমিকা, এটা বিশেষভাবে আলোচনা করা হয় না। সেনাবাহিনীর ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে। গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা পৃথিবীর খুব বেশি দেশে সহায়ক ভূমিকা থাকে না, বরং সেনাবাহিনীকে একটি গণতন্ত্র বিরোধী, স্বৈরাচারী বা মিলিটারি শাসন, গণতন্ত্র হরণকারী শক্তি হিসাবে পোট্রে করা হয়। আমাদের এখানেও করা হয়, আমাদের বামপন্থী বুদ্ধিজীবীরা এটা করতে খুব আরাম পায়। সেখানে গণ অভ্যুত্থানের সময় থেকে সেনাবাহিনী এই পর্যন্ত যে সংযম, যে ধৈর্য এবং বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ট্রেনে উত্তরণ ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, এটার জন্য স্পেশালি তাদেরকে স্যালুট জানাই। এবং আজকে শেষ দিন পর্যন্ত তারা আছে এবং আরো থাকতে হবে তাদের আরো কিছুদিন। নির্বাচন পরবর্তী সহিংসতা আশা করা হচ্ছে ওরকম কোনো সহিংস ঘটনার দিকে মোড় নেবে না, এবং তারা গত 2 দিন যাবত যে সমস্ত বিশৃঙ্খলাগুলোর খবর আসতেছিল সেগুলোকে তারা এত শক্তভাবে, এত দ্রুততার সহিত আপনার দমন করেছেন, নির্মূল করেছেন, যার কারণে ভোটের দিন পর্যন্ত খুব বড় ধরনের সংঘাতের দিকে বাংলাদেশকে যেতে হয়নি। এইটার কৃতিত্ব সেনাবাহিনীকে, হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, সচেতন নাগরিকদের পক্ষ থেকে আমরা দিতে চাই ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং আপনারা সবসময় বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক যেটা বলা হয়, হ্যাঁ বিগত দিন অনেক ধরনের সমস্যা ছিল, অনেক ধরনের, এগুলো আমরা জানি, সেই আস্থার প্রতীকের পরিচয় আপনারা দিতে পেরেছেন। আপনারা আসলে আমাদের বীর সন্তান, সূর্য সন্তান, আমাদের আবেগের নাম বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আপনাদেরকে সবসময় বাংলাদেশের গণতন্ত্রের জন্য এইভাবে আমরা পাশে চাই। তো আরেকটা হলো এই নির্বাচনটা তাহলে কিসের মধ্যে কিসের নির্বাচন হলো, মানে কার বিরুদ্ধে কার নির্বাচন হলো? বিএনপি জামাত জোট একে অপরের প্রতিপক্ষ। এইটা এককভাবে বিএনপির বিজয় না, এই জন্য বললাম বাংলাদেশের বিজয়। এককভাবে বিরোধী দল হিসেবে যারা ভালো করেছে বা খারাপ করেছে তাদেরকে এককভাবে বলা যাবে না, সে ক্রেডিটটা দিব না, কারণ হলো এটা জোটের নির্বাচন। জোটের এই পুরা বিজয়টাকে জামাত যদি তার বিজয় মনে করে সেটা সে করতে পারে, সে রাইট তার আছে, কিন্তু এটা বৈধ হবে না ইন এ সেন্স। বৈধ হবে না ইন এ সেন্স মানে হলো নৈতিকতার দিক থেকে এটা বৈধ হবে না। কারণ হলো জোটের অন্যান্যদের ভোট প্রবল না থাকলেও, বেশি না থাকলেও, এটা তো আপনার টোটাল ভোট ব্যাংকের উপর প্রভাব ফেলেছে। ফলে এককভাবে আপনার রাজনীতির জনপ্রিয়তা বেড়েছে, এইটা যদি আপনি দাবি করেন তাহলে এতদিন যে আপনি সোশ্যাল মিডিয়ায় সকাল বিকাল সরকার গঠন করছেন, এই দাবিটাও সেরকমই হবে। সো এটা এককভাবে জামাতের ভোট না, যে ভোটটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই নির্বাচনের সবচেয়ে আপত্তিকর জায়গা যেটা, সেটা হলো ঢাকার কয়েকটি জামাতের একক ভোট বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন? মানে জামাত যে আসনগুলো পেয়েছে সেইগুলো না, আসন যেগুলো পেয়েছে সেগুলো দেশে জয় লাভ করেছে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতার যে আসন লাভগুলো সেগুলো একক ভোটের আসন না, কারণ জোট হিসাবে 11 জোটের, সেটা আমি একক ভোট যদি জামাত দাবি করে, জামাতের এই স্বভাব আছে, মানে তিলকে তাল, তালকে তিল দেখানোর আর কি। মানে তারা তো সত্য কথা বলে না, হয় সত্য বলে না হয় মিথ্যা বলে, অথবা সত্য মিথ্যার মিশ্রণে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করে, পলিটিক্যাল ট্রুথ, যেটা মিথ্যার চেয়ে ডেঞ্জারাস। সত্য যদি বলতো তাহলে আজকে তারা ক্ষমতায় থাকতো। সে সোশ্যাল মিডিয়াতে জরিপে তারা কোথাও তো 95%-এর
হ্যাঁ, নিচে তো আমি দেখিনি, খুব কম 95% নিচে দেখছি। ইলিয়াস ভাই আরো ভালো বলতে পারবে। হ্যাঁ, তো ফলে মিথ্যার পরিণতি। এই নির্বাচনটা শুধু জামাত বনাম বিএনপি জোটের বিরুদ্ধে নির্বাচন হয় নাই, কিন্তু একইভাবে বলা চলে আপনার সাথে একটু অ্যাড করি যে জামাত তো এতগুলো আসন স্বাধীনতার পরবর্তী সময়ে তো স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়নি, আওয়ামী লীগ পালাইও যায়নি। হ্যাঁ, স্বাধীনতার পরবর্তী ভিন্ন একটা প্রেক্ষাপট, এটা মাথায় রাখতে হবে। এই নির্বাচনটা আরেকটা গুরুত্বপূর্ণ নির্বাচন আরেকটা দিক থেকে, সেটা হলো প্রোপাগান্ডা বনাম পরিকল্পনা নির্বাচন। তারা সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডায় ব্যস্ত ছিল। ব্যস্ত তো মানে এখনো আছে কিনা জানি না এই রেজাল্ট দেখার পরে। হ্যাঁ, যদি লজ্জা থাকে থাকবে না। হ্যাঁ, আর আমাদের লজ্জা খুব ইম্পর্টেন্ট, লজ্জার কথা বলাতে আবার ঘাবড়ানোর কিছু নেই। লজ্জা খুবই গুরুত্বপূর্ণ। আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি রাজনৈতিক ব্যক্তি হন, অরাজনৈতিক ব্যক্তি হন, জনসম্মুখে হোক, পাবলিক মানে ইয়েতে হোক বা প্রাইভেট লাইফে হোক, মিথ্যা বলবেন না, এটা খুব ইম্পর্টেন্ট। তো ফলে আমি জানি না তাদের লজ্জা হয়েছে কিনা। হ্যাঁ, ফেসবুকে এই যে এবং ফেসবুকে চরিত্র হনন করা মানুষের, হ্যাঁ, এইটার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। এবং তারা যে মিথ্যা ন্যারেটিভ তৈরি করছে, যে তরুণ প্রজন্ম বলতে তাদের, নারী বলতে তাদের, নারী এবং তরুণ প্রজন্ম যদি তাদের মানে একচ্ছত্র তাদের পছন্দের, তারাই যদি তাদের পছন্দের ক্যান্ডিডেট হয় বা পছন্দের আপনার দল হয়, রেজাল্ট তো সেটা বলে না। 34% না 43% হইল তরুণ ভোটার, অর্থাৎ 4 কোটির কাছে। সেই ভোটার আপনাদের বর্জন করেছে। এই ব্যাপারটা মাইনে নিতে হবে আপনাদের। এই ন্যারেটিভ যে মিথ্যা, আমরা বলতে পারি যে 4 কোটি ভোটার আপনার পক্ষে থাকলে এই রেজাল্ট আসবে কেন? এটা কি আপনি কোনোভাবে লজিক্যাল? আমরা এখন পর্যন্ত পরিসংখ্যানটা মোটামুটি পরিসংখ্যান যাই পান, পরিসংখ্যান আমি বলতেছি শতাংশ কিন্তু আমাদের এখন পর্যন্ত জানা হয় নাই। বেলা 2টা পর্যন্ত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী শতাংশ ছিল প্রায় 48% ভোট পড়েছে। বেলা 2টার পরে 4টার দিকে আমাদের আত্মীয়স্বজন যারা ভোট দিতে গিয়েছে তাদেরকে খোঁজ নিয়েছি, তারা বলেছে লম্বা লাইন দেখেছে। আপনার কাছে কি মনে হয় কত শতাংশ ভোট পড়তে পারে? 65 থেকে 70% ভোট পড়ার কথা। এবং একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনারা জানেন, সবাই জানেন, 60 থেকে 70% ভোট কাস্টিং হলে সেটাকে গ্রহণযোগ্য নির্বাচন বলা হয়। তো সেক্ষেত্রে এই নির্বাচনের ভোটার উপস্থিতি এবং সব দলের সব মতের মানুষই ভোট দিয়েছে, ভোট কেন্দ্রে অংশগ্রহণ করেছে, এটা মোটামুটি প্রমাণিত। ভোট কেন্দ্রে আমরা যারা গিয়েছি দেখেছি। কিন্তু সবচেয়ে আপসেটিং ব্যাপার হলো ঢাকা 16 আসন আমার নিজের আসন, মানে আমার নিজের বসবাস করি আমি যে এলাকায়, ওই এলাকায় আমি দুপুর 12টার দিকে গিয়েছি। 12টা থেকে 1টা পর্যন্ত আমি বেশ কিছু জায়গায় নিজে ভোট দেওয়া, পাশে কেন্দ্রগুলো ভিজিট করেছি। কেন্দ্র ভিজিট করে আমি যে অ্যাম্বিয়েন্স দেখেছি, এটা তো বোঝা যায়। আপনার বুথের লোকজন দেখা, লোকজনের সাথে কথা বলা, তাতে করে এই রেজাল্টের স্থগিত হওয়া, সেইটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ আমি নিজে এই এলাকার বাসিন্দা। এখানে আমিনুল হক বিএনপির প্রার্থী, তার রেকর্ড সংখ্যক ব্যবধানে বিজয়ী হওয়ার কথা, রেকর্ড সংখ্যক। হ্যাঁ, যিনি দাঁড়িয়েছেন উনি আর্মি পার্সন, সেই হিসেবে আর্মিদের ভোট, মানে ক্যান্টনমেন্ট এলাকা, ডিএইচএস এর ভোট উনি বেশি পেতে পারেন। কিন্তু ওভারঅল সেটা বেশি পেতে পারেন, ধরে নিলাম যে আর্মি অ্যামাউন্ট। কিন্তু ইস্টার্ন হাউজিং হলো মিরপুর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা, প্রায় 5 গুণ, ডিএইচএস এর প্রায় 5 গুণ বা 10 গুণও বলতে পারেন। কি মনে হয় সেটা স্থগিত হওয়ার কারণ? আমি শেষ করি, মানে ফ্যাকচুয়ালি আমি নিজে ওই এলাকার বাসিন্দা, একদম বসবাসকারী। আচ্ছা, মানে 30 বছর ধরে থাকি আমি এখানে। তো আপনার প্রায় 30 বছর ধরে থাকি। সেটা হলো যে আপনার মানে প্রায় 10 গুণ বাসিন্দা হলো আমিনুল ভাই যে এলাকায় থাকেন, আপনার এই কি বলে ইস্টার্ন হাউজিং এলাকা, সেই এলাকার বাসিন্দা। সেখানে ওনার যে ভোট, প্রায় 10 গুণ আপনার হলো ডিএইচএস এর ভোট এবং অন্যান্য কেন্দ্রের ভোট, ঢাকার ওনার আসনে অন্যান্য এলাকার ভোট মিলে এখানে রেকর্ড সংখ্যক ব্যবধানে বিজয়ী হওয়ার কথা। সেখানে একবার বেসরকারিভাবে দেখলাম ওনাকে বিজয়ী করা হয়েছে, পরে আবার স্থগিত। এইটা একটা অডিট হওয়ার বিষয়। ঢাকার আমিরের আসন, সকালবেলার থেকে এখানে আমরা যতটুকু খবর পেয়েছি ধানের শীষের ভোটারদের জোয়ার ছিল। সেই আমিরকে বেসরকারি না সরকারিভাবে নির্বাচিত করা হয়েছে আমরা জানি না, এখনো সরকারিভাবে কোনো করা হয়নি। কিন্তু এখানে এইটা প্রশ্নবিদ্ধ হবে। আমি 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 বলছি, আমি যে কয়টা আসনে দেখতে পাচ্ছি, ঢাকা 8, নাহিদ ইসলাম নিজে জয়ের ব্যাপারে কনফিডেন্ট ছিল এরকম কোনো আলামত সারা দিনে, সরি ঢাকা 11, 8 তো হচ্ছে তাসনিম জারা, তাসনিম জারা 8, নাসিরউদ্দিন পাটোয়ারি 8 রেজাল্ট পাওয়া গেছে। 8 রেজাল্ট এখন পর্যন্ত সরকারিভাবে পাওয়া যায়নি, এক ধরনের। তো কিন্তু এটা নিয়ে একটা ধূম্রজাল ছিল সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি, এটাও দূর করতে হবে। এবং ঢাকা 11 যেটা বললেন,
সেইখানে আপনার নাহিদ ইসলাম নিজেও তার কথাবার্তা শুনে মনে হয় না যে জয়ের ব্যাপারে সে আত্মবিশ্বাসী, এবং আপনার পোস্টাল ব্যালটগুলো অ্যাড করা হচ্ছে বলে এক ধরনের আলাপ আছে বাজারে, সেটা সত্য মিথ্যা স্বচ্ছতা। মোট কথা হলো তার মানে আপনি ঢাকার কিছু আসনগুলো আসন, কিছু আসন, ঢাকার আসনগুলো 14 স্বচ্ছতা আসন, নিয়ে আপনি প্রশ্ন হ্যাঁ, তুলছেন। সেগুলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো স্বচ্ছতা নিয়ে প্রশ্নও তুলতাম না। ঢাকার বাইরের এত এত দুর্গম এলাকার আসনের রেজাল্ট চলে আসতেছে, ঢাকা মানে বিশেষ করে 8-এর আসনটা নিয়ে তো আমরা এখন পর্যন্ত কোনো এগুলো সবার আগে আসা উচিত ছিল। আশা হচ্ছিল। আপনার কাছে আবারও আসবো, একটু ইলিয়াস ভাই আপনার কাছে একটু আসি, যে এই যে স্বচ্ছতার প্রশ্ন বলছে এবং কয়েকটা আসনের বেশ গুঞ্জন আছে, সেটা একটা বিষয়। প্রফেসর ডক্টর ইউনূস বলেছিল ফেয়ার ইলেকশন করবো। আপনার কাছে কি মনে হয় ফেয়ার ইলেকশন কতটা হলো, এবং তার জন্য আসলে তাকে কি থ্যাঙ্কস দিবেন কিনা আপনি? নির্বাচনটি যেভাবে হয়েছে কালকে, আমি তাকে থ্যাঙ্কস দিব। যদিও তিনি যে গত 1.5 বছর যে শাসন চালিয়েছেন, এটা আমি একদমই তাকে থ্যাঙ্কস দিতে পারছি না। কারণ আপনারা দেখেছেন, আপনি গণমাধ্যম, আমরা 3জনই গণমাধ্যমের কর্মী, ধরুন গণমাধ্যম অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দিয়ে ঘোষণা করে আর এক গণমাধ্যম অফিস গিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে এই অফিসের সামনে গরু জবাই করা হয়েছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে এদের বিরুদ্ধে যারা এসব করেছে আমরা শুনতে পাইনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে। এবং আমি নাম ধরেই বলি, ডেলি স্টার যখন জ্বালানো হয়, তখন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত লোক ছিলেন, ওখানে অগ্নিসংযোগকারীরা তার চেয়ে খুব বেশি ছিল না। ইচ্ছা করলে প্রতিহত করতে পারত। নির্বিকারভাবে দাঁড়িয়েছিলেন। এই ছায়ানট পড়ানো হয়েছে, তারপরে উদিচি অফিস পড়ানো হয়েছে, নানা এরকম নানা বিষয় রয়েছে। কিন্তু পরবর্তীতে তারা দুঃখ প্রকাশ করেছে, আমরা দেখেছি। দুঃখ প্রকাশ তো এটার, আমি আপনাকে খুন করে আপনার বাবা আমার কাছে বললাম সরি আমার ভুল হয়ে গেছে, এটা তো হবে না। দুঃখ প্রকাশ করতে হবে। এই যে মাজার জ্বালিয়ে দিয়েছে, সে মাজার জ্বালিয়ে দিয়ে ক্ষান্ত হয়নি, মাজার থেকে লাশ তুলে পুড়িয়েছে। এই যে ময়মনসিংহের ঘটনা দেখুন আপনি, এই কিছু বিষয় ইন্ডিকেটার। ধরুন ময়মনসিংহ ঘটনা, এক হিন্দু ভদ্রলোককে মারা, গার্মেন্টস কর্মীকে মারা হয়েছে, মেরে তারপর পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো কি? দেশে অনেকগুলো প্রায় 200 মব হয়েছে বিভিন্ন ব্যক্তির সঙ্গে। এগুলো সব কিছু মিলে পরিস্থিতি ভালো ছিল না। এবং আমরা তো সবাই, উনিও বিভিন্ন টকশোতে যান, আমিও যে, আমরা তো আইন শৃঙ্খলা নিয়ে খুব শঙ্কায় ছিলাম যে নির্বাচনের দিন। কারণ আমরা জানি যে অনেক অবৈধ আর্মস উদ্ধার হয়নি। এই যে 5 তারিখে যে এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি কি সন্তুষ্ট প্রকাশ করছেন? গতকাল যেটা হচ্ছে, আমি একদম সম্পূর্ণ সন্তুষ্ট। কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত এটি আপনার কাছে আসতে যাচ্ছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এমন মানে খুব বেশি একটা কিন্তু সংঘাতহীন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি একজনও মারা যায়নি কোথাও, এটা সবচেয়ে বড় বিষয়। এমনি কিন্তু 7 জন মারা গেছে, কিন্তু নির্বাচন কেন্দ্রিক মানে সংঘাতে এরকম হয়নি। এটি একটা বিরাট দিক। এবং মারামারির খুব বেশি খবর কিন্তু আমরা পাইনি। বাট এর আগের দিন আমরা টাকা কিছু বিচ্ছিন্ন আমরা পেয়েছি, যে ভোট জালিয়াতি, জাল ভোট দেয়া, তারপরে ব্যালট বক্স ছিনতাই করা, কিছু আমরা বিচ্ছিন্ন খবর পেয়েছি। খুব অল্প, একদম এতগুলো কেন্দ্র, ধরুন বুথ আছে, বুথের সঙ্গে আমি ভুলে গেছি, কেন্দ্র প্রায় 43,000, বুথ আরও বেশি। সুতরাং এখানে কিছু ঘটনা ঘটেছে, বাট সেটি বড় কোনো কিছু বলে আমি মনে করি। সুতরাং এই অন্তত নির্বাচনটি আয়োজন ওনাকে আমি ফুল মার্কস দিতে চাই। কারণ অনেকের মনে আশঙ্কা ছিল, আপনি আমি উনি প্রতিদিন 10 জনের কাছ থেকে মিনিমাম শুনতাম নির্বাচনকে আদৌ হবে বা তারও বেশি, সবাই কিন্তু আশঙ্কায় ছিল। কিন্তু সেটি নির্বাচনটি কিন্তু হয়েছে, এবং নির্বাচনটি খুব কাঙ্ক্ষিত ছিল। কারণ গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। অনেকে এমনও ধারণা করেছিল যে এই ইন্টারিম গভর্নমেন্ট আরও অনেকদিন ক্ষমতায় থাকতে চায়, সামাজিক মাধ্যমের কল্যাণে আমরা কিন্তু দেখেছি এসব প্রচার, 5 বছর চাই, 10 বছর চাই। কিন্তু নির্বাচন কিন্তু হয়ে গেছে এবং রেজাল্ট হয়ে গেছে। আমরা হয়তো রেজাল্ট পেয়ে যাবো, হয়তো দ্রুত রেজাল্ট পেয়ে যাবো এবং সরকার গঠিত হবে। কারণ আপনি জানেন যে সবকিছু বন্ধ হয়ে আছে নির্বাচনকে কেন্দ্র করে। এই যে বিনিয়োগ থেকে শুরু করে নানা কিছু নির্বাচন কেন্দ্র করে বন্ধ হয়ে আছে। কারণ আমরা চাই যে এটি স্থিতিশীল সরকার, সেই স্থিতিশীল সরকার ছিল না। সরকার কতদিন আছে যে কেউ জানতো না, কিন্তু বাট এখন তো আমরা আশা করতে চাই 5 বছর যে মেয়াদ সেটি থাকবে। সুতরাং ওই যে কথা আমি শুরুতে বলছি, আবারও বলতে চাই যে নির্বাচন আয়োজন করার জন্য তিনি ফুল মার্কস পাবেন, যে এবং খুব ভালোভাবে ফুল মার্কস দিচ্ছেন আপনি। আমরা একটু রনি ভাইয়ের কাছে আসতে চাই, আপনি কত মার্কস দিতে চান? দেখেন, আমি বলছিলাম যে নির্বাচন হওয়াটাই সবচেয়ে বড় সংস্কার। সমস্ত সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে এই সরকার ফেল করেছে, কইরা একটা কাগজ ধরাই দিছে, মানে একটা
সংস্কার প্রস্তাবনা ধরাই দিছে। কেন আপনি 18 মাসে করতে পারলেন না এই সংস্কারগুলো? গণঅভ্যুত্থানের সরকার আপনি যদি করতেন তাহলে তো এই গণভোট টনভোটগুলোর দিকে যাইতেই হইতো না। যাই হোক, আপনি করেন নাই, ভালো কথা। আমার কমেন্টারি ছিল নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার। সেই সবচেয়ে বড় সংস্কারটা এই সরকারের দ্বারা সাধিত হয়েছে, এই জন্য সরকারকে অভিনন্দন।